দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। কমছে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের পরিমাণ, বিনিয়োগ আকর্ষণে কর কাঠামো সহজীকরণ আর অর্থনৈতিক স্থিতিশীলতার তাগিদ। মালয়েশিয়া কর্মী পাঠাতে স্থায়ীভাবে সিন্ডিকেট বন্ধের আহ্বান রামরুর, অনিয়মে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি। সেন্ট মার্টিনে পর্যটকের সংখ্যা সীমিত করায় হাজার কোটি টাকা বিনিয়োগ ক্ষতির মুখে পড়ার শঙ্কা, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাজস্ব বোর্ডের হয়রানি, রাজনৈতিক অস্থিরতা আর আয় ফেরত নেওয়ার ভোগান্তির ফলে দেশে কমছে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ। একই সাথে বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের বিনিয়োগ পরিবেশ আকর্ষণীয়ভাবে তুলে ধরতে না পারাও বিনিয়োগ কমার অন্যতম কারণ বলে মনে করেন শিল্প উদ্যোক্তারা। এসব সমস্যার সমাধানের পাশাপাশি এফডিআই বাড়াতে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রায়হান শোভনের রিপোর্ট। যখন একটি ব্যবসা বা প্রতিষ্ঠান নিজ দেশের বাইরে ব্যবসায়িক কার্যক্রমে অর্থ কিংবা সম্পদ বিনিয়োগ করে, তখন তা সরাসরি বিদেশি বিনিয়োগ হিসেবে পরিচিত। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে দেশে এমন বিনিয়োগ এসেছে 146 কোটি ডলারের, যা তার আগের অর্থ বছরের তুলনায় প্রায় 14 কোটি ডলার বা 9.9% কম। গত 4 বছর আপনার আমাদের যে এনবিআর ছিল, এনবিআর খুবই পারফর্ম তো করেই নেই, বরং একটা ব্লকেট হিসেবে কাজ করেছে ব্যবসায়ীদের। হ্যাঁ, এনবিআর এত হ্যাসেল দিয়েছে ইনভেস্টরদেরকে, ইনভেস্টররা ত্যাক্ত হয়ে গেছে। যারা এক্সিস্টিং ইনভেস্টর, তারা যদি আপনার কমফোর্টেবল না থাকে, বাইরে রং সিগন্যাল চলে যায় যে বাংলাদেশে ব্যবসা করে লাভ নেই, ওখান থেকে টাকা পাঠানো যায় না, বা বাংলাদেশে প্রচুর হ্যাসেল আছে ভাই, তুমি ইনভেস্ট করবা, তারপরে দেখবে যে তোমাকে স্ক্রু আপ করবে, আপনি জিনিস বেচবেন, লাভ করবেন, আপনি ট্যাক্স দেবেন, বাকি টাকাটা আপনি নিয়ে যাবেন। তো সেটা যদি আপনি আনসার্টেন হয়ে যায়, তাহলে আপনি কেন বিনিয়োগ হবে, আপনি বাবাকে বলেন। হিসেব বলছে 2023-24-এ যত সরাসরি বিনিয়োগ এসেছে তার 61 কোটি ডলারই এসেছে পুনঃবিনিয়োগিত মুনাফা থেকে। অভ্যন্তরীণ বিনিয়োগ ও অন্তঃকোম্পানির ঋণ থেকে এসেছে বাকি 85 কোটি ডলারের বিনিয়োগ। বিশ্লেষকরা বলছেন, মুডিস, S&P সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর বাংলাদেশের ক্রেডিট রেটিং কমানোর ফলে সামনের দিনে আরও কমতে পারে এফডিআই, যার সুযোগ নেওয়ার চেষ্টা করবে প্রতিযোগী দেশগুলো, আশঙ্কা উদ্যোক্তাদের। ইমেজ বিল্ডিংটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেছে এখন। যতটুকু না আমরা খারাপ, তার থেকে কিন্তু আমাদের নেগেটিভ ইমেজটা বেশি ছড়িয়েছে। এবং আপনি তো জানেন আমাদের অনেক কম্পিটিশন আছে বাইরের দেশগুলোর সাথে, তারাও কিন্তু সুযোগটা নেবে। বাংলাদেশের অবস্থা ভালো না, তুমি আমার দেশে ইনভেস্ট করো, এটাও কিন্তু হচ্ছে। এর আগের যে সরকারের সময় বিভিন্ন যে অব্যবস্থাপনা ছিল দীর্ঘদিন ধরে, সেটাও আমাদের বিদেশি বিনিয়োগকে পেতে সাহায্য করে না। আর এখন গত 3 মাসে যেটা হয়েছে, একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে, কিছু সংস্কার করার চেষ্টা করা হচ্ছে। ফলে আমরা জানতাম যে মোটামুটি এই বছরটি হয়তো বাংলাদেশের বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য কিন্তু ভালো সময় না। এমন বাস্তবতায় বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে কর কাঠামোর সহজীকরণ ও দুর্নীতি রোধের মাধ্যমে ব্যবসায়িক খরচ কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। একই সাথে মূল্যস্ফীতি কমানো ও রপ্তানির গতি বাড়ানোর মাধ্যমে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন তারা। অতিরিক্ত কড়াকড়ি যদি কাস্টমসে থাকে, মালামাল খালাস করতে যদি সময় লাগে, ওখানে যদি ব্যবসায়ীদেরকে হ্যারাসমেন্টের যদি ব্যাপার থাকে, তাহলে আমরা দেখব যে তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে কিন্তু উৎসাহী হবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের যে পলিসি আছে, প্রেসিডেন্ট ট্রাম্প আসার পর হয়তো চায়নার উপরে তাদের পলিসি আরও কঠোরতর হবে। চাইনিজ ইনভেস্টমেন্ট বা যে ইনভেস্টমেন্টগুলো এখন চায়নায় যায়, সেগুলো হয়তো পৃথিবীর অন্য দেশে সরে যেতে পারে। আমাদেরকে সেখান থেকে সুবিধা নিতে হবে, সেটা একটা আমাদের জন্য উপযুক্ত সময়। এই সুবিধাটা নিয়ে আমাদের বিদেশি বিনিয়োগ বাড়ানো দেশে। 2021-22 অর্থবছর থেকে 2023-24 অর্থবছর, এই 3 বছরে দেশে সরাসরি বিনিয়োগ এসেছে 479 কোটি ডলার। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী পাঠাতে স্থায়ীভাবে সিন্ডিকেট বন্ধে দুই দেশের সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু। দেশটিতে কর্মী পাঠাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ সহ অন্তত 15টি দেশ থেকে কর্মী নেয় মালয়েশিয়া। বাকি 14টি দেশে নেই কোনো সিন্ডিকেট, কম খরচে যেতে পারেন কর্মীরা। তবে ব্যতিক্রম হচ্ছে শুধু বাংলাদেশের বেলায়। 2017 সাল থেকে 2 দফায় দেশটিতে কর্মী পাঠাতে হয়েছে নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের মাধ্যমে। এর মূল কারণ দুই দেশের কয়েকজন ব্যক্তির অনৈতিক বাণিজ্য, যারা অনুমোদনের জন্য প্রতি কর্মী থেকে অন্তত 1 লাখ টাকা করে বাড়তি আদায় করেছেন বলছেন সংশ্লিষ্টরা। শুধুমাত্র বাংলাদেশ একটা কান্ট্রি যেখানে
তারা এই সিন্ডিকেশন সিস্টেমটা আছে, তাদের এই লাইসেন্সের লিমিটেশন আছে, বাকি 14টাতে কিন্তু নাই। সাবেক যে স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকারকে আমরা যারা বলি, তাদের প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে তাদের মন্ত্রী, এমপি, তাদের এই লোকেরা তাদেরকে প্রত্যক্ষ সহযোগিতার মাধ্যমে এটা হয়েছে। সেখানে 1,07,000 টাকা এই পদ্ধতিটা ফি ছিল, যেটাকে আমরা চাঁদা বলি। এই সেক্টরটাকে আরও কি গুরুত্ব দেওয়া উচিত ছিল না? প্রথম কমিশন তো এখানে হওয়া উচিত ছিল। হাজার হাজার কোটি টাকার এখানে লুটপাট হয়েছে। সকালে রাজধানীতে অভিবাসন বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান রামরু আয়োজিত আলোচনায় বক্তারা আরও বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার অপচেষ্টা হচ্ছে। এটি বন্ধে অতীতে যারা অনিয়ম করেছে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় যখন ব্যক্ত করেছে সারা জাতি, পুরনো ব্যবস্থাকে যে সম্পূর্ণভাবে যে আমরা যে 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 বন্দোবস্ত ছিল সেটাকে আমরা বলছি আমরা রিজেক্ট করি, সেটা যদি করতে হয় তাহলে আমরা আমাদের অর্থনীতির সবচেয়ে বড় যে খুঁটি এই লেবার মাইগ্রেন্টস, তাদের ব্যাপারে আমরা কি করছি সেটা আমাদেরকে নিতে হবে। এবং সেই কারণেই প্রথম কাজ হচ্ছে অতীতের যে অন্যায় যেগুলো, সেগুলোকে বুঝতে চেষ্টা করা কেন হয়েছে এবং তার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। আমরা যদি ইভেন ইন্ডিয়া বা নেপালের সাথে তুলনা করি, আমরা কেন পিছিয়ে গেছি এটা আমরা শুধু একাই রিক্রুটিং এজেন্সি বা বাইরের মেম্বাররা এটা ঠিক করতে পারবো না। এটার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। সিন্ডিকেট ও ভিসা বাণিজ্যের কারণে মালয়েশিয়ায় যেতে বাংলাদেশি কর্মীদের গুনতে হয়েছে 6 লাখ টাকা পর্যন্ত, অথচ নির্ধারিত খরচ ছিল মাত্র ৭৯,০০০ টাকা। বাড়তি টাকার বড় একটি অংশ বিদেশে পাচারের পাশাপাশি দেশটিতে গিয়ে অনেক কর্মী কাজ পায়নি, এমনকি আছে মানব পাচারের অভিযোগও, জানিয়েছে রামরু। মাশরুক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। সেন্ট মার্টিনে পর্যটকের সংখ্যা সীমিত করার সরকারি সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়বে হাজার কোটি টাকার পরিকল্পিত বিনিয়োগ, এমন দাবি পর্যটন খাত সংশ্লিষ্টদের। তারা বলছেন, এর প্রভাবে বাধাগ্রস্ত হবে দ্বীপের বাসিন্দাদের জীবিকা, ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। পরিস্থিতি বিবেচনায় নিয়ে পর্যটক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান সংশ্লিষ্টদের। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বে অবস্থিত মাত্র ৮ বর্গ কিলোমিটারের দ্বীপ সেন্ট মার্টিনস, যেখানে 10 থেকে 12,000 মানুষের বাস। মাছ ধরা আর পর্যটকদের ঘিরেই তাদের জীবিকা। পরিবেশ রক্ষায় সম্প্রতি এই দ্বীপের পর্যটন সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুরু হয়নি পর্যটনবাহী জাহাজ চলাচল, বন্ধ রয়েছে স্পিডবোটও। যাত্রীবাহী ট্রলার চলাচল করলেও দ্বীপের বাসিন্দা ছাড়া কাউকে ভ্রমণ করতে দেয়া হচ্ছে না। এর বাইরে কেউ যেতে চাইলে নিতে হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমতি। সেন্ট মার্টিনের স্থানীয়দেরও যেতে দেওয়া হচ্ছে না যদি তাদের কাছে আইডি কার্ড না থাকে। তাদের আত্মীয় স্বজনদেরকে যেতে দেওয়া হচ্ছে না। কৃষি শ্রমিকদেরও এই সমস্যা হয়ে গেছে, পর্যটক তো দূরের কথা। এই দ্বীপে পর্যটন খাতের সাথে জড়িত থেকে জীবিকা নির্বাহ করছেন প্রায় ১৫০০ পরিবার। সরকারের বিধিনিষেধের কারণে হুমকির মুখে পড়ছে তাদের জীবন জীবিকা, বলছেন স্থানীয়রা। যিনি একটা 5 স্টার প্রপার্টি করেছেন, রাব্বুল আলামিন তাকে অনেক সম্পদ দিয়েছে, যার জন্য সে একটা প্রপার্টি করেছেন। উনি হয়তো কোনো না কোনোভাবে সারভাইভ করে যাবেন, কিন্তু ওখানে যে কর্মচারীরা আছেন, সেই ওয়েটার, রুম বয়, বেল বয়, রিসিপশনিস্ট, ওনাদের কী হবে? ওনাদের তো চাকরিটা চলে গেলে না খেয়ে মরতে হবে। সো আমি চাই সেন্ট মার্টিন বেঁচে থাকলে, সুন্দরবন বেঁচে থাকলে পরবর্তী প্রজন্ম এইটাকে পুঁজি করে এখান থেকে আর্ন করতে পারবে। আপনি বন্ধ করবে, হঠাৎ করে বন্ধ করে দিলে হবে না। আপনি সেগমেন্ট অনুযায়ী আস্তে আস্তে ওইটা করেন এবং স্টেক হোল্ডারের সঙ্গে বসে এই ক্ষতির থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি সেই জায়গাটা আপনাদের নিশ্চিন্ত করতে হবে। এমন বাস্তবতায় আজ বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি। তাদের দাবি, সরকারের বিধিনিষেধে পর্যটন শূন্য হবে সেন্ট মার্টিন, কমে আসবে আয়। এতে এই এলাকা ছাড়তে শুরু করবে মানুষ। এমনটি হলে পাশের দেশ মিয়ানমার আর ভারতের জেলেরা এই দ্বীপে বসবাস শুরু করবে, এমন আশঙ্কা তাদের। আমাদের ট্যুরিজম বিজনেস এইটা নষ্ট হয়ে যাবে। আমাদের যখন সেন্ট মার্টিনে মানুষ যাবে না, তখন দেশের মানুষ ট্যুরিজমের জন্য ভারত চলে যাবে বা মালদ্বীপ চলে যাবে, অন্যান্য দেশে চলে যাবে। যেহেতু তাদের একমাত্র রুটি রুজির মাধ্যম হচ্ছে পর্যটন শিল্প, এটা বন্ধ হলে স্থানীয় বাধ্য হবে জায়গাটা ত্যাগ করতে। আরাকানে যে বিদ্রোহী গোষ্ঠী আছে, বিচ্ছিন্নতাবাদী, তারা ধীরে ধীরে এই আমাদের সেন্ট মার্টিনে চলে এসে বসবাস শুরু করবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সেন্ট মার্টিনস দ্বীপে কোরাল ক্ষয় হয় না, বরং প্রতি বছর গড়ে 0.5 থেকে 2.8 সেন্টিমিটার হারে বৃদ্ধি পায়। আর মৃত কোরাল জমে বৃদ্ধি হচ্ছে দ্বীপের আয়তন। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওই জায়গাটা খালি হয়ে যাবে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট,
মাছরাঙা টেলিভিশন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশের আর্থিক ও ব্যাংক খাতে দৃষ্টান্ত রেখে যেতে চায় অন্তর্বর্তী সরকার, যাতে পরবর্তী সরকার এটা অনুসরণ করতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ দিবসের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। একরামুল ইসলাম খানের রিপোর্ট। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসইভাবে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করে আসছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। প্রত্যন্ত অঞ্চলে অতি দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক অবস্থার উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি আর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বাস্তবায়ন করে চলছে বিভিন্ন প্রকল্প। 34 বছরের পথ চলাকে উদযাপন করতে প্রতিষ্ঠানটি পালন করে পিকেএসএফ দিবস। দিবসের আলোচনায় পিকেএসএফ কর্মকর্তারা বলেন, দেশের অনগ্রসর অঞ্চলগুলোতে অতি দারিদ্র্যের হার এখনো বেশি। এভাবে দেখছি আমরা চারদিকে আপনি কথা বলেন, 10টা লোকের সাথে কথা বলেন, 9টা লোক হতাশ হয়ে পড়ছে। এইটা তো ঠিক না। এত ট্যালেন্টেড থাকতে, এত লোক থাকতে, অথচ আমরা এটা পিছিয়ে থাকবো কেন? না থাকার পিছিয়ে থাকার তো কোনো কারণ নাই। প্রয়োজন সেটা হলো সাস্টেইনেবল, ওয়েল গভর্নড, ইনোভেটিভ অর্গানাইজেশন। ওটা থাকলে আর কিছু লাগে না। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, দেশের আর্থিক খাতে দৃষ্টান্ত স্থাপন করতে চায় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যকে সামনে রেখে স্বল্প মধ্যমেয়াদী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় দীর্ঘমেয়াদী সংস্কার করবে নির্বাচিত সরকার। আমরা সংস্কার করতে চেষ্টা করছি, সংস্কার আগেও বলেছি, কিন্তু শর্ট টার্ম কিছু আমরা করবো, মিড টার্ম, লং টার্মগুলো পলিটিক্যালি সে তা করবে। আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাব, যে অ্যাটলিস্ট এইটার উপর যে আপনি হাঁটবেন, আমাদের ফুটপ্রিন্টটা মুছে দিয়ে আবার নতুন করে হাঁটবেন, যেটা পলিটিক্যাল গভর্নমেন্টের বেশি। আগে কী করেছে সব রেখে দাও, আমরা নতুন করে শুরু করবো। ডেড ওয়েট লস, সমস্ত ইনভেস্টমেন্টগুলো নষ্ট হয়। আমরা বলেছি, যদি এক পলিটিশিয়ান বলেছেন ঠিক আছে, দেখি আমরা না, আপনারা আমাদের ফুটপ্রিন্টটা অ্যাভয়েড করতে পারবেন না। বর্তমানে বিদেশি ও দ্বিপাক্ষিক সংস্থা কম শর্তে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছে। দেশের তরুণদের সক্ষমতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি। আমাদের প্রতিষ্ঠান যদি ভালো না হয়, যতই ভালো প্রজেক্ট করি, যাতে ওর ইমপ্লিমেন্টেশনটা হয় না ভালো। এটা আমি আশ্বস্ত করছি আপনাদের সবাইকে, যে আমাদের প্রতি সহযোগিতার হাত সবার আছে। বিদেশে বলুন, মাল্টিল্যাটারাল বলুন, বহুজাতিক সংস্থা বলুন, বাইল্যাটারাল বলুন, দ্বিপাক্ষিক সংস্থা বা কান্ট্রি বলুন, প্রত্যেকেই কিন্তু আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে। তবে দেশে ভালো প্রতিষ্ঠানের অনেক অভাব বলে জানান অর্থ উপদেষ্টা। বলেন, প্রতিষ্ঠান ভালো না হলে যত প্রকল্পই নেওয়া হোক সেটার বাস্তবায়ন হয় না। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 17 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5316-তে। বেচাকেনা হয়েছে 479 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 152টির, কমেছে 175টির, আর অপরিবর্তিত আছে 67টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্টও ছিল আজকে বিয়ারিশ নেচারে। ইন্ডেক্স প্রায় 18 পয়েন্টস বৃদ্ধি পেয়ে এখন ফাইনালি ক্লোজ হয়েছে 5316 পয়েন্টসে, এবং মার্কেটের টার্নওভারও ছিল আজকে মাত্র 500 কোটি টাকার মতো। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে 38% কোম্পানির প্রাইসে, কমেছে 46%, এবং অপরিবর্তিত ছিল মাত্র 16% কোম্পানির প্রাইসে। ফাইনালি সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে, ফলোড বাই ব্যাংকিং সেক্টর। তবে ইন্টারেস্টিংলি আজকে অলমোস্ট ইন্স্যুরেন্স সেক্টরে প্রায় সবগুলো কোম্পানির প্রাইস বৃদ্ধি পেতে দেখা গেছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা প্রতি 20 টন পেঁয়াজের মধ্যে 3 টনই পচা। এই পচা পেঁয়াজের লোকসান পুষিয়ে নিতে ভালো পেঁয়াজের দাম বাড়িয়ে বিক্রি করছেন আমদানিকারকরা। হিলি প্রতিনিধি হালিম আল রাজির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশে আমদানি করা পেঁয়াজের সিংহভাগ আসে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে। লোড আনলোডে সবসময়ই কিছু পেঁয়াজ নষ্ট হয়, তবে এবার বৃষ্টিতে ভেজার কারণে নষ্ট পেঁয়াজের পরিমাণ অন্য সময়ের তুলনায় বেশি। আমদানিকারকরা জানান 25 থেকে 30 টনের এক একটি ট্রাকে 2 থেকে 3 টন পেঁয়াজ নষ্ট পাওয়া যাচ্ছে। খারাপ পেঁয়াজগুলো বাছাই করে আমদানিকারকদের গুদামে নামানো হচ্ছে, সেখান থেকে বাছাই করে কম দামে বিক্রি করছেন নষ্ট পেঁয়াজ। কয়েকটি গ্রেডে ভাগ করে সেই পেঁয়াজ প্রতি কেজি বিক্রি করছেন 20 থেকে 70 টাকায়। 50 কেজির বস্তা সর্বনিম্ন বিক্রি হচ্ছে মাত্র 200 টাকায়। পেঁয়াজ খারাপ হয়েছে, বাসে ভালো মন্দ আলাদা করছে, আর হলো খারাপটা 200 টাকা বস্তা বিক্রি করছে।
দেখা যায় অনেক সময় মাল নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার কারণে বিভিন্ন মালে বিভিন্ন দামের যেরকম পেঁয়াজ ওই রকম দাম হয় আর কি। মোকামে পেঁয়াজ নিয়ে যাইতে যাইতে মনে করেন যে পেঁয়াজ অনেক সময় নষ্ট হয়ে যায়, তখন আমাদেরকে পেঁয়াজের দামটা কমাই দিতে হয় বা আমরা আপনার লসের সম্মুখীন হই, যার কারণে মনে করেন যে পেঁয়াজের বাজারটা একটু আপনার কোয়ালিটির উপর ওঠানামা করে। এর প্রভাব পড়ছে ভালো পেঁয়াজের দামের উপর। এই লোকসান পুষিয়ে নিতে ভালো পেঁয়াজ বাড়তি দামে বিক্রি করছেন আমদানিকারকরা। এর প্রভাব পড়ছে খুচরা বাজারে। যেটা ভালো ছিল 102, 100, 103, ব্যালেন্সটা বিক্রি হয় তোমার হলো 5-7 টাকা কম, ব্যালেন্স হয় ওটা মনে করো আরো দাম কম, 2-3 রকম বিক্রি হয় এক গাড়ি মাল। প্রত্যেকটা গাড়িতে 30 মেট্রিক টন পেঁয়াজ আসে, তার মধ্যে দেখা যায় যে 2-3 মেট্রিক টন পেঁয়াজ খারাপ আসে। এই খারাপ পেঁয়াজ এবং ভালো পেঁয়াজ অ্যাভারেজ করার সময়ই আমাদের আসলে দামের রেটটা একটু বেশি হয়ে যায়। আমদানি করা পেঁয়াজের দ্রুত ছাড়পত্র পেতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। হিলি স্থলবন্দর দিয়ে যে পেঁয়াজের আমদানিকারকরা যে রিলিজ অর্ডারের জন্য আমাদের উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্র হিলি স্থলবন্দর আবেদন করতেছে, বিষয়গুলো আমরা দ্রুততার সহিত স্যাম্পল কালেকশন করে যাচাই বাছাই করে পেঁয়াজগুলো সারকরণের জন্য আমরা সার্বিক সহযোগিতা করে আসতেছি এবং এই ধারাবাহিকতা আমাদের অব্যাহত থাকবে। হিলি স্থলবন্দর দিয়ে দৈনিক গড়ে 25 থেকে 30টি ট্রাকে অন্তত 600 থেকে 800 টন পেঁয়াজ আমদানি হয়ে থাকে। খারাপ পেঁয়াজ 20 টাকা কেজি বিক্রি হলেও ভালো পেঁয়াজ বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকা কেজিতে। হাসান মেহেদি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।